তারাপীঠ সে চলো এটা দেখা পাওয়া মানে আমরা ধরো প্রায় চলেই এসেছি। আগে ওইদিকে যে হোটেলগুলো দেখলে সেগুলো ছিল একটু প্রিমিয়াম কোয়ালিটির। মন্দিরের দিকে যত এগোচ্ছি ভিড় ততই বাড়ছে। আজ ভিআইপি লাইনের যা অবস্থা, ভিআইপি লাইনেই মোটামুটি 500 টাকা দিয়েও 2-3 ঘন্টা ওয়েট করতে হবে। ওই জীবন্ত কিন্তু শেষ, ওখান থেকে এদিকে লাইন এসছে। মানে এখানে অক্সিজেনের থেকে বাতাসের গাঁজা বেশি আছে, মানে গাঁজার গন্ধ বেশি। গুড মর্নিং বন্ধুরা, এখন আমি রামপুরহাট স্টেশনে আছি। আর তোমরা যদি তারাপীঠে তারা মায়ের মন্দিরে যেতে চাও তাহলে তোমাদের সর্বপ্রথম এই রামপুরহাট স্টেশন থেকেই জার্নিটা শুরু করতে হবে। তোমরা হয়তো অনেকেই জানো আমার বাড়ি এই রামপুরহাটেই, ছোটো থেকে রামপুরহাটেই বড় হয়েছি। তারপরে আমি গেছি মুর্শিদাবাদে, এখন আমি বর্তমানে মুর্শিদাবাদেই থাকি। তারাপীঠের এত কাছে থাকা সত্ত্বেও এতদিন আমার তারাপীঠের ব্লগ করা সম্ভব হয়নি বা হয়ে ওঠেনি বলতে পারো। তো আজকে আমি তোমাদের এই তারাপীঠ ঘুরে দেখাবো। চলো আপাতত 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোই, তারপরে আবার কথা হচ্ছে। কলকাতা থেকে তারাপীঠ আসার জন্য সবচেয়ে সুবিধাজনক ট্রেনগুলোর মধ্যে রয়েছে গণদেবতা এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছেড়ে আসে, এবং মা তারা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে ছেড়ে আসে। এই ট্রেন দুটি সপ্তাহের প্রতিদিনই রামপুরহাটে এসে পৌঁছায়। তো রামপুরহাট স্টেশন থেকে আমরা বেরিয়ে গেলাম। আর এই হচ্ছে তোমার সামনেই এই যে বোর্ড আছে, এই বোর্ডের পাশেই রয়েছে একটা অটো স্ট্যান্ড। এই যে এখানে দেখছো প্রচুর অটো দাঁড়িয়ে আছে, এই অটোগুলো তোমাদেরকে নিয়ে যাবে তারাপীঠে। অটো টোটো সবই পাওয়া যাবে। তারাপীঠের ভাড়া এখান থেকে ওই 40 থেকে 50 টাকার মধ্যে ধরে রাখো। 40 টাকাই নেয়, কোনো কোনো সময় রাত্রিবেলা হলে 50 টাকাও নিতে পারে। তারাপীঠ শুধু যে রামপুরহাট স্টেশনে নেমেই যেতে হবে এমন কোনো মানে নেই, বর্তমানে তারাপীঠ স্টেশন থেকেও যাওয়া যায়। কিন্তু রামপুরহাট স্টেশনে নামলে কি হবে, তোমরা 24 ঘন্টায় টোটো অটো পেয়ে যাবে। কিন্তু তারাপীঠ স্টেশন থেকে 24 ঘন্টা টোটো অটো পাওয়া যায় না। আর তারাপীঠ স্টেশন থেকে তারাপীঠ মানে মায়ের মন্দিরের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার, মানে রামপুরহাট থেকে তারাপীঠের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। আমি তো বাইকে করেই যাচ্ছি, কিন্তু তোমরা যারা অটোতে বা টোটোতে যাবে, আমি যে রুটে যাচ্ছি সেই রুটেই তোমাদের টোটো বা অটো নিয়ে যাবে। রামপুরহাট শহরের ভিতরের রাস্তা ছেড়ে আমরা মেন রোডে উঠে গেলাম। আর কিছুটা গিয়েই তারাপীঠের গেট আমরা দেখতে পেয়ে যাব। এই মেন রোড ছেড়ে এবার আমাদেরকে মা দিকে ঢুকে যেতে হবে। এই সামনে দেখছো তারাপীঠের মেন গেট। সামনে দেখো আরো কত ছোট বড় টোটো অটো যাচ্ছে আসছে। এখান থেকে তারাপীঠ 5.5 কিলোমিটার। আর রাস্তাটা দেখতে কত সুন্দর লাগছে, দেখো চারিপাশে কত সুন্দর গাছ লাগিয়েছে। আমরা তো ছোট থেকেই তারাপীঠ দেখছি, আগে এত গাছ ছিল না। যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে, তারাপীঠকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য এসব করা হচ্ছে। এখন তারাপীঠ যাওয়ার 3-4 কিলোমিটার আগে থেকে প্রচুর হোটেল রিসর্ট সবই পেয়ে যাবে। কিন্তু মানুষজন বেশি ওই তারাপীঠের মায়ের যে মন্দির আছে সেই এলাকাতেই থাকে। যারা কার টার নিয়ে আসে তারা সাধারণত এই একটু দূরেই থাকে, কেননা এদিকে রিসর্টগুলো একটু মানে প্রিমিয়াম কোয়ালিটির, একটু বাজেট যাদের বেশি তারা এইসব এলাকায় থাকে। এই দেখো তারাপীঠ যাওয়ার মানে মন্দিরে যাওয়ার আর একটা গেট। এটা দেখা পাওয়া মানে আমরা ধরো প্রায় চলেই এসেছি। আর 2 মিনিটও লাগবে না বাইকে। তারাপীঠ যাওয়ার আগে একটা ছোট্ট ব্রিজ পড়ে, ব্রিজের আগে আছি এখন আমরা। বাপরে ভিড় কত! আমি এখন এই ব্রিজটা ক্রস করছি। ব্রিজ ক্রস করার আগে ওইদিকে যে হোটেলগুলো দেখলে সেগুলো ছিল একটু প্রিমিয়াম কোয়ালিটির। আর এই ব্রিজ
ক্রস করে সামনে ওইদিকে আছে একটু বাজেটের মধ্যে, এই ব্রিজটা ক্রস করে এলাম। আর এই পিছন দিকে যে হোটেলগুলো দেখছো, মানে এই সাইডের এই হোটেলগুলো, এগুলো হচ্ছে একটু বাজেটের মধ্যে। আর এই হলো মা তারার মেন গেট। আজ শনিবার, আগেও বলেছি শনিবার আর মঙ্গলবার চরম ভিড় হয়। অন্যান্য দিন এগুলো একটু ফাঁকাই থাকে, শনিবারে ভিড়টা একটু বেশি হয়। আর এই চারপাশে হোটেল রয়েছে, তোমরা চাইলে একদম মন্দিরের কাছেই এই হোটেলগুলোতে থাকতে পারো। তোমরা তো জানো যে আমার বাড়ি রামপুরহাটে, তো আমি কোনোদিন কোনো হোটেলে থাকিনি, তো বাজেট সম্পর্কে আমার অতটা আইডিয়া নেই, তবে খুব একটা বেশি হবে না। এইদিকে দেখছো অনেক খাবার হোটেল আছে, আর এদিকেও আছে। আজ এতটাই ভিড়, ঠিকঠাকভাবে হাঁটাও যাচ্ছে না। আর এদিকে পুজোর সামগ্রী অনেক দোকান, খেলনাপাতি সবই পাওয়া যাচ্ছে। এদিকেও খাবারের হোটেল আছে, এদিকেও খাবারের হোটেল আছে, খাবারের হোটেল প্লাস থাকার জন্য ব্যবস্থা আছে। বাচ্চাদের অনেক খেলনার দোকানও আছে এখানে, ঘর সাজানোর জিনিস অনেক কিছুই পাওয়া যায়। এদিকে আছে পুজো দেওয়ার সামগ্রী, প্যারার দোকান। ভিড় কিন্তু আছে, যথেষ্টই আছে। এখন গরমের দিন, তবুও শনিবার তো একটু ভিড় বেশি। মন্দিরের দিকে যত এগোচ্ছি ভিড় ততই বাড়ছে, মানে লাইন ধরে হাঁটতে হচ্ছে। মন্দিরের ভিতরে তো লাইন দিয়ে পুরো দিতেই হবে, এখন থেকে আমাকে এভাবে লাইন দিয়ে হাঁটতে হচ্ছে। মন্দিরের কাছে প্রায় চলে এসেছি, আর এই হচ্ছে মন্দিরের সামনের অবস্থা। এইদিকে সব পুজোর ডালার দোকান আছে, তোমরা চাইলে এখান থেকেও কিনতে পারো। দেখি, এই হলো মন্দিরের মেন গেট। চরম পরিমাণে ভিড়, চরম পরিমাণে ভিড়। এখানে মন্দিরের এই মেন গেটের পাশেই রয়েছে খুলে রাখার জায়গা, এখানে জুতোটা খুলে রাখি। 2 নম্বর গেট। জুতো রাখা হয়ে গেছে, এবার মন্দিরে প্রবেশ করি। মন্দিরে তো চলে এলে, এবার পালা মা তারার পুজো দেওয়ার। আমি যে দোকান থেকে পুজোর ডালা ও অন্যান্য সামগ্রী কিনেছি, তোমরা চাইলে সেখান থেকে কিনে নিতে পারো, অথবা মন্দিরের বাইরে যে পুজোর সামগ্রীর দোকানগুলো দেখালাম সেখান থেকেও নিজের ইচ্ছে মতো পুজোর সামগ্রী সংগ্রহ করে নিতে পারো। যারা পুজো দেওয়ার জন্য পরিচিত পান্ডার সাহায্য নিতে চাও, তাদের সুবিধার জন্য আমার পরিচিত পান্ডার ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে দিয়ে রাখলাম। আগে থেকে যোগাযোগ করে নিলে অনেক সুবিধা হবে। আর একটা ছোট্ট পরামর্শ, সরকারি ছুটির দিন শনিবার এবং মঙ্গলবার বাদ দিয়ে আসার চেষ্টা করো, তাহলে তুলনামূলকভাবে কম ভিড়ের মধ্যে শান্তভাবে মা তারা পুজো দিতে পারবে। তবে যদি আমার মতো ভিড়ের দিনে আসো, তাহলে চিন্তার কিছু নেই, ভক্তদের জন্য নাট মন্দির থেকে মা তারার দর্শন ও প্রণামের ব্যবস্থা রয়েছে। ভিড় বেশি থাকলেও সেখান থেকে মায়ের দর্শন করা সম্ভব। তোমাদের এবার ভিআইপি লাইনটা দেখায়, এটা হচ্ছে ভিআইপি লাইন। এই লাইনের শেষটা দেখলে এবার শুরুটা কোথায় দেখো। আজ শনিবার, শনিবার এলে এরকমই ভিড় হবে। তারপরে ধরো এখন গরমের ছুটি, এর জন্য এই অবস্থা। আমি যেতেই পারছি না এই ভিড়ে। এটা হচ্ছে ভিআইপি লাইন, এইখান থেকে ওইদিকে ঘুরে 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 ওই মন্দিরের ওই গেটে ঢুকবে। মানে আমি নিজেই যেতে পারছি না ওইদিকে, ভিআইপি লাইনের ভিড় এত। এই দেখো, এইগুলো আছে এই ভিতর ভিতর যাবে সব, ওরা সব দাঁড়িয়ে আছে ভিআইপি লাইনে। আজ ভিআইপি লাইনের যা অবস্থা, ভিআইপি লাইনেই মোটামুটি 500 টাকা দিয়েও 2-3 ঘন্টা ওয়েট করতে হবে। আর জেনারেল লাইন দেখাচ্ছে না। এটা হলো জীবন্ত কুণ্ডু, জীবন্ত কুণ্ডুর জল কোনোদিনই শেষ হয় না। এখন এখানে একটা কাজ চলছে,
কিন্তু দেখতেই পাচ্ছ মিডিলে কিছুটা জল এখনো রয়ে গেছে। জল যে পুরোপুরি শুকিয়ে যায় কিন্তু সেরকম কিন্তু হয়নি। এবার তোমরা জেনারেল লাইনের লাইনটা দেখো, ওই জীবন্ত কিন্তু শেষ, ওখান থেকে এদিকে এদিকে লাইন এসছে। এই যে এই হলো লাইন, এইখান থেকে শুরু করে এই উপর দিয়ে সিঁড়ি হয়ে মন্দিরের ভিতরে যাবে। মানে যারা জেনারেল জেনারেল লাইনে এখন লাইন দিয়েছে, ওদের পুজো দিতে এখন যারা শেষ মাথায় আছে পুজো দিতে দিতে ওদের রাত হয়ে যাবে। ধরো মন্দির দর্শন আমাদের হলো, এবার আমরা শ্মশানের দিকে যাচ্ছি। এই হলো মহাশ্মশান। তারাপীঠের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায় যদি না বলা হয় এক মহান সাধকের কথা। তিনি হলেন সাধক বামাখ্যাপা। লোকমুখে তিনি পাগলা সন্ন্যাসী নামে খ্যাত। এই মন্দিরেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল। তিনি মন্দিরে পূজা করতেন, আবার শ্মশানে তন্ত্র সাধনাও করতেন। মা তারার প্রতি তার ভক্তি ছিল অদ্ভুত এবং গভীর। তারাপীঠে চলো, তারা তারাপীঠের সবচেয়ে রহস্যময় অংশ হলো এর শ্মশান। ঘন অরণ্যের মধ্যে অবস্থিত এই স্থান তন্ত্র সাধনার জন্য বিখ্যাত। তন্ত্র সাধকেরা বিশ্বাস করেন মা তারা শ্মশানবাসিনী, তাই এই স্থানে তারা সাধনা করেন। এখানে দেখা যায় জটাধারী, ভস্মমাখা সাধু, নরকপাল, ত্রিশূল আর গোপন সাধনার নানান উপকরণ। শ্মশানের চারিদিকে শুধু গাঁজার গন্ধ আর গাঁজার গন্ধ, মারাত্মক ব্যাপার। মানে এখানে অক্সিজেনের থেকে বাতাসে গাঁজা বেশি আছে, মানে গাঁজার গন্ধ বেশি আছে। ওই যে আমার পিছনে রয়েছে মা তারার মন্দিরে যাওয়ার মেন গেট, আর রাস্তার এই পারেই মানে এই দিকে রয়েছে অনেক হোটেল যেগুলো বাজেটের মধ্যে। এমন নয় যে এখানে একটু ভালো বা লাক্সুরিয়াস হোটেল নেই, তবে বেশিরভাগ যে সংখ্যাগুলো আছে সেটা হলো একটু বাজেটের মধ্যে হোটেল। 500, 600, 700, 800 এরকমের মতো রুম পেয়ে যাবে। তারাপীঠে থেকে তোমরা আশেপাশে যে সাইট সিন আছে সেগুলো করতে পারো। আর লোকাল তারাপীঠে দু একটা মন্দির আছে যেগুলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। আর তারাপীঠের আশেপাশে কিছু দেখার জায়গা আছে, যেমন বীরচন্দ্রপুর, তারপর আটলা, আরও টুকটাক দু একটা জায়গা আছে যেগুলো তোমাকে ওই ব্রিজের উপরে দেখবে কিছু অটো দাঁড়িয়ে থাকে বা টোটো দাঁড়িয়ে থাকে, যারা প্যাকেজের মধ্যে তোমাদেরকে সেই সাইট সিনগুলো ঘুরিয়ে দেখাবে। মানে বুকিং করলে একদম 350 টাকা, 400 এরকম যেমন রেট নেয়। আমি তো এখানে অনেকবার এসেছি, দেখেছি যেসব জায়গাগুলো দেখার আছে, তার জন্য আমি ভিতরে আর ঢুকবো না, তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। তোমরা অবশ্যই জায়গাগুলো ঘুরে দেখো, দেখতে কিন্তু বেশ ভালো। আমি যাচ্ছি তারাপীঠের ওই মুন্ডু মালিনী তলার দিকে। ওখানে একটা নদী আছে, দ্বারকা নদী, যে ব্রিজের উপর দিয়ে আমরা এলাম সেই ব্রিজটার তল দিয়ে গেছে দ্বারকা নদী। ওখানে একটু বসবো, ঠান্ডা হাওয়া বয়, দেখতে বেশ ভালো, জায়গাটা বেশ সুন্দর। তারাপীঠ আমরা যখনই আসি তখনই এই জায়গাটায় এসে একটু সময় কাটাই, কেননা খুব ঠান্ডা শীতল, গরমের দিনেও বেশ আরাম পাওয়া যাবে। আর এইদিকে দেখো, এইদিকে কিছু যজ্ঞ টাইপের হচ্ছে। বিশেষ করে শনিবার আর মঙ্গলবার এখানে প্রচুর পরিমাণে যজ্ঞ হয়। মানে যত ছোট ছোট মন্দির আছে সব জায়গাতেই কম বেশি হয়ে থাকে। এই যে এখানে ফাঁকা দেখছো, এখানেও বেশ বড় করে যজ্ঞ হয়, এখন ফাঁকা আছে।
এই দ্বারকা নদীর পাশে হচ্ছে পুরানো শ্মশান, যেটা আমরা তো অনেক দিন থেকে দেখছি, ছোট থেকে দেখছি। এখন এখানে সেই পরিমাণে শবদেহ দাহ না করা হলেও আগে যখন আমরা ছোট ছিলাম তখন অনেকেই দেখেছি, আসতাম তখন আমার মা ঠাকুমা বাবা কাকাদের সঙ্গে আসার সময় এখানে প্রচুর পরিমাণে শবদেহ দাহ করা হতো। এখন একদমই কমে গেছে, মাঝে সাঝে একাধটা হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ এখন যে সপ্তাহ করা হয় সেটা ওই তোমার আহ, যে একটু আগে যে শ্মশান দেখে এলাম সেই শ্মশানে। আশা করি তারাপীঠ ভ্রমণের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং যারা এখানে আসার পরিকল্পনা করছো তাদের জন্য ভিডিওটা কিছু হলেও উপকারী হবে। মা তারার আশীর্বাদ নেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে খুব সুন্দর কিছু সময় এখানে কাটালাম। মন্দির দর্শন, আশেপাশের স্থান ঘুরে দেখা এবং একসঙ্গে আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করার এক অন্যরকম অভিজ্ঞতা এই তারাপীঠে হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধু ও পরিবারদের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেল যাযাবর রাহুলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আগামী দিনে নতুন ভ্রমণ ও তীর্থস্থান সম্পর্কিত ভিডিও সবার আগে দেখতে পাও।